ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে অনুষ্ঠান ঢাকায় থাকি। এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা চট্টগ্রামের এমন মানুষদের সঙ্গে কথা বলি যারা গুণী মানুষ এবং ঢাকায় থাকেন। আজ যার সঙ্গে কথা বলবো তিনি চট্টগ্রাম বিভাগের মানুষ, তিনি নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। সেলিম ভাই কেমন আছেন? ভালো। আমরা কথা শুরু করি একেবারে ছোটবেলা থেকে আসবো, আপনার শৈশব দিয়ে শুরু, তারপর বর্তমান পর্যন্ত আসবো। ছোটবেলাটা কেমন ছিল? তো শৈশবের চিটাগংয়ের স্মৃতি আমি বলতে পারি। আসলে যেমন আমার প্রথম চিটাগং যাই আমি তখন ক্লাস 2-তে পড়ি। আমার ফুপা চাকরি করতেন ফরেস্টে, ওই যে 16 শহর থাকতেন, ওই ফরেস্টের ওখানকার আমার ফুপা ফুপি ওনারা থাকতেন। তো আমরা এই চিটাগং যাওয়া উপলক্ষে আমাদেরকে প্রথম ইংলিশ প্যান্ট বানিয়ে দেওয়া হয়। এর আগে তো ইলাস্টিকের প্যান্ট পরতাম, ওটা মনে আছে। ঢাকা মেল অথবা চিটাগং মেল, যে কোনো একটা মেল ভোরবেলায় ছাড়ে ফেনী থেকে, এবং আমরা গ্রামের বাড়ি থেকে নানার বাড়িতে আসলাম চিটাগং যাওয়া উপলক্ষে, এবং আমাদেরকে রাত 3টার সময় জাগানো হলো। তারপরে রেডি করা হলো, খাওয়ানো দাওয়ানো হলো, এবং তারপরে আমরা ট্রেনে উঠলাম। তো ট্রেনে আমার যে স্মৃতি মনে আছে যে একটা সময় ফেনী তো প্লেন ল্যান্ড, কখনো পাহাড় দেখি নাই আমি। মিরেশ্বরে বোধহয় পার হওয়ার পরে পাহাড় শুরু হয়। এরপরে আমি পাহাড় আমার কাছে খুবই অবাক একটা বিস্ময়কর জিনিস ছিল। মানে আমার বয়স কত তখন, 9-10 বা আরও কম, প্রথম পাহাড় দেখা, এটা মনে আছে। তারপরে যখন আমরা চিটাগং স্টেশনে গেলাম, আমাদেরকে ট্রেন চেঞ্জ করতে হলো আরেকটা ট্রেনে, দেন ওই ট্রেনে করে আবার গেলাম। আর পুকুর বাড়ি একটা 3 দোতলা বা 3 তলা একটা কলোনির মতো, ওখানে থাকলাম। এবং সকালবেলা আমার ঘুম ভাঙলো, ঘুম ভেঙে আমি বারান্দায় এসে দেখি যে সামনে একটা পাহাড়। তা আমার তখনকার ইমাজিনেশন ছিল এই যে পাহাড়ের ওপাশে নিশ্চয়ই সমুদ্র, আর সমুদ্র ভর্তি খালি সাপ। এটা ছিল আমার ইমাজিনেশন। ছোটবেলায় ঘোরার যে স্মৃতি বা চট্টগ্রামে যাওয়া, বেড়ানো, আত্মীয় বাড়িতে, এর পাশাপাশি আরেকটা চাপ থাকে, সেটা পড়াশোনার চাপ। ছাত্র হিসেবে কেমন ছিলেন? সবসময় মিডিওকার। মানে গ্রামে যখন ছিলাম তখন ফার্স্ট বয় সেকেন্ড বয় এরকম ভঙ্গি ছিল, কিন্তু গ্রাম থেকে ক্লাস 4-এ আমরা শহরে আসি, ফেনী শহরে আসি, মহকুমা শহর। তখন আসলে অ্যাভারেজ স্টুডেন্ট, মাঝামাঝি 15-16 এরকম রোল নাম্বার ছিল সবসময়। ক্লাসে যেমনই থাকেন না কেন, একটা পর্যায়ে গিয়ে আপনার পথটা আলাদা হয় এই জন্য তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি হতে চায়, আপনি ভিন্ন কিছু হতে চান, যেটা হয়তো পুরো গ্রামে কিংবা এলাকায় এই লাইনের মানুষ ততটা সেভাবে নেই। তো তখন যদি বলা হতো যে আমি নির্মাতা হতে চাই, হয়তো মানে প্রাণী দেখার মতো কেউ তাকাবে আপনার দিকে, কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার শুনেই তো অভ্যস্ত। আপনার কখন গিয়ে মনে হয়েছে এই যে ব্যতিক্রম একটা রাস্তা, সেই রাস্তারই পথিক আপনি? ওই সময় মনে হয় না। ওই সময় আমি আসলে মানে কৈশোরে আমার স্পোর্টসই ভালো লাগতো। আমি ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, এগুলোই। আর কি হব এই ধরনের কোনো অ্যাম্বিশনই ছিল না জীবনে। কিন্তু এসএসসি পরীক্ষার পরে আসলে যখন কলেজ শুরু করি তখন থিয়েটার করতে শুরু করি। তো সারা জীবন আমার বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছিল যে আমি থিয়েটার ডাইরেক্টর হব, এটা ছিল ইয়ে। কিন্তু থিয়েটার শেষ করে বিশ্ববিদ্যালয়ে আমি রাজশাহী পড়তে গেছি। রাজশাহী পড়ে যখন ঢাকায় আসছি জীবিকার সন্ধানে, তখন বেসিক্যালি জীবিকার সন্ধানেই এই কাজটা শুরু করা আর কি। যে প্রথমে রাইটিং, এরপরে ডিরেকশন টেলিভিশনের জন্য, তারপরে সিনেমা বানানো। এটা একদমই আসলে খুবই কাকতালীয়। মানে আমি থিয়েটার করতে চাইছি, সিনেমা করতে চাই নাই, কিন্তু থিয়েটার করা হয়নি, সিনেমাই করা হচ্ছে। আপনার সিনেমার প্রসঙ্গ যদি আসে তাহলে আপনার নির্মাতা জীবন চলে আসে, কিন্তু এর আগে আপনার আরেকটা জীবন ছিল। আপনি লিখতেন খুব চমৎকার, কারণ স্ক্রিপ্ট রাইটার হিসেবে আপনি হয়তো সেটা স্বীকার করবেন না, কিন্তু যদি দর্শকের সারি থেকে বলি, খুব তারকা স্ক্রিপ্ট রাইটার আমরা ওই সময় যাদের পেয়েছি, যে স্ক্রিপ্ট রাইটারকেও আলাদা করে চেনা বা তিনি পরিচিত, তেমন একটা নাম ছিল গিয়াসউদ্দিন সেলিম। নির্মাতা পরিচয়ের আগের পরিচয়টার কথা বলছি। তো আপনি লেখক হবেন কিংবা লেখালেখি করবেন, সেখানে বই প্রকাশ হতে পারত, সেখানে কেন চিত্রনাট্যই? ওই জীবিকার জন্য আসলে। সিম্পলি আমি যখন জীবিকার সন্ধানে ঢাকায় আসি তখন আমরা একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি চালু করলাম, আমি, সালাউদ্দিন লাবলু এবং মাসুম রেজা, 3জন মিলে।
তখন ওটার জন্য বিজ্ঞাপনের কপি লিখতে শুরু করলাম। এই কপি লিখতে লিখতে লাবলু ভাই বললো যে টেলিভিশনের জন্য লেখ, তুই তো ভালো লিখিস। এরপর টেলিভিশনের জন্য লেখা শুরু হলো এবং কিছুদিন লেখার পরে তখন খুবই কাকতালীয়ভাবে একটা সিরিজ ডিরেকশন করতে হলো টেলিভিশনের। ওই করতে করতে একটা সময় স্বপ্ন জাগে যে আসলে বাংলাদেশের যারাই টেলিভিশনের জন্য লেখে বা ডিরেকশন করে তাদের এক ধরনের স্বপ্ন সিনেমা বানানোর হয়। আমিও ওই স্বপ্ন ধরেই আসলে আমার সিনেমা বানানো। কিন্তু আমরা এমন দেখেছি যারা চিত্রনাট্য লেখেন একটা জীবন কাটিয়ে দেন লিখে, কিংবা নির্মাতা হিসেবে খুব বেশি সফল তারা হন না। সেটা হয়তো একটু নেতিবাচক কথা, কিন্তু এটাই বাস্তবতা। এমন হতে পারতো আপনার ক্ষেত্রে যে আপনি নাটকেরই পরিচালনা করছেন বা নাটকেরই ডিরেকশন দিচ্ছেন, কিন্তু চলচ্চিত্রে একবারে চলে আসা, তাও নির্মাতা হিসেবে, যেখানে স্ক্রিপ্ট রাইটার হিসেবে আপনি থাকতে পারতেন, কিন্তু চলচ্চিত্রের দিকে এক ঝাঁপে একবারে চলে আসা। একবারে আসিনি তো, আমি তো প্রথমে টেলিভিশনে ডিরেকশন করেছি দীর্ঘদিন। 1999 থেকে আমি ডিরেকশন শুরু করেছি। বেসিক্যালি 97 থেকে রাইটিং শুরু করেছি, 2 বছর লিখেছি। 99 থেকে আমি টেলিভিশনে ডিরেকশন শুরু করেছি। দেন 2007 সালে এসে সিনেমা তৈরি করেছি। এই দীর্ঘ প্রায় 6-8 বছরের আসলে প্রিপারেশন ছিল। যে অডিও ভিজুয়াল মিডিয়াম তো একই জিনিস, সে তো ক্যামেরা দিয়ে ছবি তুলতে হয়, অক্ষর লিখতে হয়, শর্ট তো 3টা, লং শর্ট, মিড শর্ট, ক্লোজ আপ, এর বাইরে তো কিছু নাই। তো দেন এটা তো প্রিপারেশন লাগে। বেসিক্যালি টেকনিক্যাল প্রিপারেশন থেকেও অনেক বেশি প্রিপারেশন লাগে মেন্টাল প্রিপারেশন, যে আপনাকে সিনেমার যে বাস্তবতা আর মানে সিনেমার যে জগৎ আপনি তৈরি করবেন, যে ইউনিভার্স আপনার হবে, সেটা তো নিজের মতো করে হতে হবে। তার জন্য প্রচুর আসলে লেখাপড়া দরকার। এই প্রস্তুতিটা আমার 7-8 বছর আসলে লেগেছে। মনপুরা সেটাও ক্যামেরার সামনের কথাগুলো সবই জানেন, কিন্তু পেছনের যে প্রস্তুতি কিংবা আপনার নিজেকে তৈরি করে নেওয়া, সেই বিষয়টা অনেক কিছুই আমরা সেভাবে জানি না। একটু যদি বলেন যে এটার প্রস্তুতিটা আসলে কেমন ছিল? মানে মনপুরা বেসিক্যালি প্রথমে টেলিভিশন নাটকের জন্য লেখা হয়েছিল। ওকে, এটা লেখা হয়েছিল 1997-এ, ফার্স্ট ড্রাফটটা হয়েছিল। এরপরে ওইটা মিমিকে আমি নিতে চাইলাম পরিচরিত্রে। মিমি তখন রাইজিং স্টার, আমার বন্ধু মানুষ তখন। তো ওরে বললাম যে এটা করব। মিমি আর সাথে বোধহয় তৌকির আর সামন, আমার মনে নাই, যে কোনো একজনকে নেওয়ার কথা শোনায় রূপে। এরপরে মিমি বললো যে এটা তুমি রেখে দাও, এটার মধ্যেও প্রথম সিনেমার সম্ভাবনা দেখে। মিমি বললো যে এটা তুমি সিনেমা করো, এটা নাটক করো না। এরপরে আসলে এটা সিনেমার জন্য, এবং তখন তো আসলে একটা নবীন রাইটার ডাইরেক্টর, ওকে তো এত পুঁজি দিবে না। তো সেটা আসলে তার জন্য আমাকে নিজেকে প্রমাণ করতে হয়েছে প্রায় 6-7 বছর ধরে। তারপরে আসলে লোকেরা বিশ্বাস করছে যে ওকে দিয়ে সিনেমা সম্ভব, তারপরে করা গেল আর কি। একটা বিষয়ে আমরা বিশেষ করে যখন আমরা স্বপ্নজাল পেয়েছি, তখন এই তুলনাটা করতে পেরেছি। স্বপ্নজালে আপনি গানের উপর আমাদের মনে হয়েছে দর্শক হিসেবে যে খুব বেশি জোর দেননি যতটা জোর দিয়েছেন মনপুরায়, কারণ মনপুরার প্রত্যেকটা গান মানুষের মুখে মুখে এখনো। এই গানের প্রস্তুতিটা একজন পরিচালক হিসেবে আসলে কেমন ছিল, অথবা আমার এমন গানই লাগবে এমন কোনো দাবি ছিল কিনা সঙ্গীত পরিচালকদের প্রতি আপনার? ইটস এ প্রসেস আসলে। এরকম আলাদা করে সঙ্গীত পরিচালকের উপর তো আর দাবি করা যাচ্ছে না। গানগুলো আমরা নিজেরা আগে থেকেই ঠিকঠাক করে তারপরে আসলে সঙ্গীত পরিচালককে দিয়েছি যে এটা একটু রান্নাবান্না করে দাও। হ্যাঁ, মানে সুর কথা আগে থেকেই ঠিক করা ছিল। তো এটা আসলে স্টোরি টেলিংয়ের জন্য যে গল্পের জন্য গান দরকার, সেখানে গানটা খুঁজে বের করতে হয় বা লিখতে হয় বা সংগ্রহ করতে হয়, হোয়াট এভার ইট ইজ, বা কাউকে দিয়ে লেখাতে হয়। আর যেই গল্পের জন্য গান অত ইম্পর্ট্যান্ট না, মানে স্বপ্নজাল এটা অনেক শক্ত ধরনের সাবজেক্ট, যে আমরা জোর করে সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দিচ্ছি। তো এখানে অনেক মধুর গান খুব ইম্পর্টেন্ট না আসলে। আর মনপুরা খুবই রোমান্টিক প্রেমের গল্প, তো সেখানে আসলে সেই স্পেসটা তৈরি করার জন্য, সেই ইমোশনটা তৈরি করার জন্য গান খুব ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আসলে এটা স্টোরির উপর ডিপেন্ড করে যে কোনটার মধ্যে আসলে গান দরকার, কোনটার মধ্যে গান দরকার নেই। মনপুরায় বিশেষ করে ফজলুর রহমান বাবুর যে বিষয়টা, সেক্ষেত্রে অভিনয়ের পাশাপাশি বড় পরিসরে ওনার যদি গায়ক পরিচিতিটার কথা বলি, আপনার চলচ্চিত্রে, সেখানে আপনার কেন মনে হয়েছে যে অভিনেতাকে আমি গান গাওয়াবো? অনেকেই তো গান গাইতে পারেন কিন্তু সেই সুযোগটা দেওয়া হয় না।
হয়েছে কি, এই নিতুয়া পাথারে যে গানটা, এটা দীর্ঘ, তার আগে আমরা 5-6 বছর 7 বছর ধরে তো বাবু ভাই আমার সাথে কাজ করে, বিভিন্ন চরিত্রে কাজ করেছে, চঞ্চল কাজ করেছে। তখন আমরা যখন আউটডোরে শ্যুট করতে যাইতাম, জার্নিতে কিংবা আড্ডাতে এই গানটা গাওয়া হইতো। তো বাবু ভাই খুব সুন্দর গাইতো, দ্যাট ওয়াজ তাকে দিয়ে গাওয়ানো, নাথিং এলস। মনপুরার প্রথম যদি আমাদের চোখে লেগে যাওয়ার বিষয়টা বলি, সেটা দৃশ্যায়ন কিংবা জায়গাটা নির্বাচন। এই জায়গা নির্বাচন একজন পরিচালক নানাভাবে করে থাকেন। এই জায়গা নির্বাচনের পেছনে গল্পটা একটু শুনি। অনেক স্কাউটিং, মানে অনেক খুঁজতে হয়। তো আমি প্রচুর খুঁজেছি, অলমোস্ট দিনের পর দিন আসলে বিভিন্ন চর দেখে বেরিয়েছি। চূড়ান্ত বিচারে ধুনটের, বগুড়ার ধুনটের এই চরটা পছন্দ হয়েছে, দ্যাটস ওয়াই ওখানে শুটিংটা করা আর কি। স্বপ্নজালে একটা জুটি ছিল এমন, যে জুটি নিয়ে কথা হয়েছে, নায়ক নায়িকার জুটির কথা বলছি না, সেটা হচ্ছে বিশা সওদাগর এবং শিল্পী সরকার অপু। আমরা দর্শক হিসাবে দর্শক সারিতে এমনও শুনেছি যে তাদের তো একটা বয়সের পার্থক্য আছে, সেখানে স্বামী স্ত্রী কিভাবে তারা পর্দায়, এই সমালোচনাটা, এই প্রশ্নটা আপনার কানে এসেছে? না, আমার কানে আসে নাই। আর স্ক্রিনে ওদের তো হাজব্যান্ড ওয়াইফই লাগছে বোধ হয়। তবে এই জুটি আপনার কোথাও দেখি না, তাই এটা তো জুটি না, বেসিক্যালি মিশা সওদাগর অনেকদিন ধরেই আমাকে বলছিল যে আমার ছবিতে একটু কাজ করতে চায়, ওনার খুবই আকাঙ্ক্ষা। উনি তো দীর্ঘদিন ধরে সিনেমাতে করছে, অনেক বড় ভিলেন বাংলাদেশের। তো ওনার সাথে দেখা হলে বলতো যে আপনারটা একটু করতে চাই আমি, তাই না, খুবই আবদার করতো। তো দেন আমি ওনাকে আর ভিলেন না বানায় বললাম যে চলেন আপনি এরকম একটা ভদ্রলোকের চরিত্র করেন। এই আর কি। না, আরেকটা বিষয় ছিল যে তিনি যখন চরে, তাকে যখন শেষ দৃশ্যে তাকে মেরে ফেলা হবে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি, অর্থাৎ তার যে আর্তনাদ, বেঁচে থাকার জন্য যে আকুতি, সেটা এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমরা কিন্তু শিউরে উঠেছি। তো আরেকটা ব্যাপার, সেখানে নায়ক নায়িকার যে বিষয়টা, নায়ক নায়িকা পরিমণি তত দিনে পরিচিত, কিন্তু একটা রিস্ক থাকে না পরিচালক হিসেবে, যে একজন নতুনকে নিয়ে কাজ করব, পুরো চাপটা আমাকেই নিতে হবে, তারপরে আমি একজন নতুনকে আনছি, মানে কোন চিন্তাটা আসলে কাজ করে পরিচালকের মাথায়? আমার মাথায় মানে খুব যে পপুলার আর্টিস্ট নিতে হবে, অনেক ব্যবসা বাণিজ্য করতে হবে, এইরকম করলে তো আর এই ধরনের সিনেমা বানাতাম না, তাই না? মারামারি, কাটাকাটি, বড় বড় বন্দুক দিয়ে লোকেদেরকে মেরে ফেলতাম, এই ধরনের সিনেমা বানাতাম। তো আমি তো সবসময় জীবন ঘনিষ্ঠ সিনেমা বানানোর চেষ্টা করেছি এবং রিয়েলিস্টিক ধরনের সিনেমা বানানোর চেষ্টা করেছি, এবং সমাজের জন্য যেন একটা কথা বলতে পারি, একটা বাণী প্রচার করতে পারি, একজন লোকও যদি আমার সিনেমা দেখে সৎ এবং মানবিক হয়ে ওঠে, তাতেই আমি খুশি। তো এক্ষেত্রে চরিত্রের উপযোগী লোক খোঁজার চেষ্টা করেছি আমি, যে খুব বড় স্টার আমার পরিমণিও তখন ওর খুব বড় স্টার হিসাবে আসে নাই, ওর সুন্দর একটা মুখ দরকার ছিল আমার এরকম একটা চরিত্রের জন্য, দেন ওকে খুঁজে বের করা হয়েছে। আবার ছেলেটা যে বয়স, যে অভিজ্ঞতা যেরকম, তো ওইটা ইয়াস অনেক দিন ধরে ওর উপর আমার চোখ, যে ওকে আমি ডেবু করাবো, এই মিলায় আর কি ছবিটা করা। আমরা যদি স্বপ্নজাল থেকে পরের চলচ্চিত্রগুলোতে যাই, বিশেষ করে গুনিন ভিন্ন একটা বিষয়, ভিন্ন একটা জায়গা, ভিন্ন একটা আইডিয়া। এই গুনিনের প্রস্তুতিটা বা পেছনের গল্পটা আসলে কেমন? ওইটা সিম্পল, যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি, হাসান আইজুল হক স্যার আমার খুব প্রিয় শিক্ষক ছিলেন। তো হঠাৎ মনে হলো যে স্যারের এত বড় রাইটার, উনি মানে গ্রেট রাইটার, তো ওনার কোনো কিছু আমি করলাম না। হ্যাঁ, উনি তখন অসুস্থ শেষ সময়ে আর কি। তো মনে হলো স্যারকে একটু ট্রিবিউট দিই, এই ভঙ্গিতে আসলে গুণটা সিলেক্ট করা এবং গুণিনটা করা। কিন্তু চূড়ান্ত বিচারে উনি ওটা রেডি হওয়ার আগে উনি আসলে মারা গেছেন। তো দেন এইটা আমার জন্য একটা দুঃখ, যে স্যার যদি দেখে যেতে পারতো তাহলে ভালো হতো আর কি। গুনিনের বিষয়ে আমাদের যদি দর্শক সারির কথা বলি, দর্শক সারির কথা বারবার বলছি এই জন্য, আপনি আপনার পরিচালকের জায়গা থেকে হয়তো জিনিসটাকে দেখেন, কিন্তু দিন শেষে দর্শকের জন্যই বানানো হয়। আপনার মনপুরা কিংবা স্বপ্নজাল যে শ্রেণীর দর্শককে ধরতে পেরেছে, গুনিন সেই সারির দর্শককে এতটা ধরতে পারেনি, হয়তো আরেকটু উচ্চমার্গীয় ছিল গল্পটা কিংবা বলার ধরনটা। নির্মাণের সময় আপনার সেটা মনে হয়েছে কিনা? যে আমি ভেবে তো আর ছবি বানাই না, বেসিক্যালি যেই গল্প যেমন করে বলার দরকার বলে ফিল করি, সেই ফিলিংটাই তো কমিউনিকেট করার চেষ্টা করি দর্শককে। তো এক্ষেত্রে আসলে সব সিনেমা যে দর্শকের গ্রহণযোগ্যতা পাবে, সব সিনেমা দর্শক একদম লুফে নিবে,
এরকম কোনো আসলে সুযোগ নাই, তাহলে তো আর ফ্লপ সিনেমা হতো না, সেটাই তাই না? ফ্লপ সিনেমা শিওর শর্ট হতো। দেন আবার অনেক হিট ফ্লপ এগুলোও চিন্তা করি না, বেসিক চিন্তা থাকে যে আমি যেই একটা গল্প বলতে চাই, এটা দর্শকের সাথে কমিউনিকেট করতে চাই, এবং দর্শক যদি এর থেকে আনন্দ পায় আমি খুশি, আর যদি আনন্দ না পায় আমি একটু দুঃখিত হবো, এর বাইরে আর কি করতে পারবো আমি। আর একটা সিনেমা যখন রিলিজ হয়ে যায়, মানে দর্শকের কাছে চলে যায়, তখন তো আর কিছু থাকে না। গুডিনের পরে পাপ্পুড নিয়ে কথা হবে কিংবা কাজল রেখা নিয়ে কথা হবে, তবে এর মাঝখানে আপনার অনেকগুলো প্রাপ্তি যোগ হয়ে গেছে। আপনি প্রথম যখন জানলেন চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেদিনের অভিজ্ঞতাটা। পুরস্কার তো যে কোনো শিল্পীর জন্য, যে কোনো মেকারের জন্য এক ধরনের ইন্সপিরেশন। যে কোনো পুরস্কারই তো এক ধরনের আনন্দ দেয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও সেম আনন্দ দিয়েছে, ভালো লাগা দিয়েছে, এবং এক ধরনের ইন্সপিরেশন কাজ করে যে আমি জাতীয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, দেন আমাকে আরো ভালো কিছু করতে হবে, এরকম বাইরে আর কি। গুরিন থেকে আমরা যেতে চাই পাপ্পুড্ডে। পাপ্পুড্ড নির্মাণ হলো, আপনার খুব পছন্দের গল্প ছিল সেটা আমরা জানি, তবু আপনার মুখ থেকে শুনবো। আমার যে কটা সিনেমা আছে স্টোরি ওয়াইজ আমার সবচেয়ে পছন্দ পাপ্পুল্য, কারণ এখানে এমন এক মানুষের ইগোর এমন এক ইনসাইড আছে যেটা আমার পছন্দ। 18-তে শুট শুরু হওয়া সম্ভবত, তারপরে কোভিডের পরে রিলিজ পাইছিল, এবং সেই সময় আমি আসলে কাজল রেখা শুট করছিলাম। তখন আমি এটার প্রচারে অত সময় দিতে পারি না, ইভেন তো আমি প্রেস শো, প্রিমিয়ার শো কোথাও থাকতে পারি নাই। সিনেমা হলে হয়তো যেভাবে ওটা দর্শক ওভাবে গ্রহণ করে নাই, হ্যাঁ, মানে খুব যেরকম আমি ভেবেছিলাম যে অনেক গ্রহণ করবে লোকেরা, এটা একটা ওয়ান্ডারফুল স্টোরি, লোকেরা ওভাবে হয়তো সিনেমা হলে যায় নাই, বা যে কারণে হোক জানি না, কিন্তু এটা এখন ইউটিউবে গেল, 1 মাসে 1 কোটি লোক দেখে ফেললো। বাহ। হ্যাঁ, মানে ওটা 8 দিন ধরে ইউটিউবে ট্রেন্ডিং ছিল। তো যে কোনো মাধ্যমে আমার স্টোরিটা, আমার সিনেমাটা দর্শকের কাছে পৌঁছাইলে, যে ফাইনালি দর্শকের কাছে পৌঁছাইলো জিনিসটা, এতে আমি আবার খুশি। সেটা যদি নিজের পছন্দের গল্প হয় তাহলে তো কথাই নেই। এবার যদি আসি কাজল রেখা প্রসঙ্গে, কাজল রেখা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত চলচ্চিত্র, আমাদের ঐতিহ্য এখানে জড়িত। সেই কাজল রেখা নির্মাণের জন্য যে প্রস্তুতিটা দরকার, সেই প্রস্তুতিটা আসলে কেমন ছিল? ওটা মনপুরের আগেই আমার চিন্তা ছিল কাজল রেখা নিয়ে সিনেমা বানানোর, ঠিক আছে। তো তখন পরে বললাম আচ্ছা মনপুরা করি, তারপরে করব। তো মনপুরার পর আবার ট্রাই করলাম কাজল রেখা করতে। তখন স্ক্রিপ্ট লিখলাম, কিন্তু পাই নাই, কোনো প্রডিউসার পাই নাই আর কি, ফাইন্যান্সার পাই নাই। প্রডিউসার না, ফাইন্যান্সার দরকার ছিল, ওটা পাওয়া যায় নাই। তো তার জন্য দীর্ঘ বহু বছর অপেক্ষা করতে হলো। তারপরে আমি অনুদানে জমা দিলাম, সরকার একটা অনুমোদন দিল আমাকে কিছু টাকা, ওইটা একটা সাহস ছিল। তারপরে আসলে আমি কো প্রডিউসার জোগাড় করলাম, ফাইন্যান্সার জোগাড় করলাম, এবং দীর্ঘ 2-2.5 বছর 3 বছর লাগলো ছবিটা কমপ্লিট করতে এবং দর্শকের সামনে আনতে। এটা একটা বেসিক্যালি আমি কাজল রেখা করতে চেয়েছি যে আমাদের মানসিকী থেকে আমাদের এক অমূল্য সম্পদ, তো এটা তো হারায় যাচ্ছে, থাকবে না। তো অডিও ভিজুয়ালি যদি করে রাখা যায় তাইলে 100 বছর পরেও এটা খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, তো তার ফলশ্রুতিতে আমি যেটা পেয়েছি, দর্শকের ভালোবাসা যেটুক পেয়েছি, এর চেয়েও আরও বেশি যে আমরা যে এটা আন্তর্জাতিকভাবে একটা সিনেমা বানাতে পেরেছি। এইটা রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে গেল প্রথম, এরপরে তো এবার গেল প্রায় 3টা সিনেমা আমাদের, যে রোহিত, মাস্টার এবং দেলুপি, 3টা সিনেমা গেল এই বছর 24-এ, আর আমারটা গেল বোধহয় 25-এ। হ্যাঁ, এক্স্যাক্টলি, কাজল রেখা প্রথম ফিচার ফিল্ম, মানে যে ঢাকায় বসে, বাংলাদেশে বসে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা বানাতে পারি, তার একটা এক্সপোজার পাওয়া গেল। পাশাপাশি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি ডিপার্টমেন্টের মাস্টার্সের একটা সাবজেক্ট হিসেবে যখন যুক্ত হলো, তো এটাও আমাকে আসলে আনন্দ দিল। পাশাপাশি এর উপর 2-3টা থিসিস হলো। খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে থিসিস করলো, জগন্নাথের একটা মেয়ে করলো। তো এগুলো সব মিলায় একাডেমিক ভঙ্গিতে এবং আমাদের আর্কাইভাল ভ্যালু হিসেবে কাজল রেখা আমার কাছে আমাকে আনন্দ দেয়। ইতিহাস ভিত্তিক কিংবা প্রচলিত গল্প ভিত্তিক কোনো চলচ্চিত্র বানানো হয়, প্রথমে একটা ব্যাপার থাকে যে সেটা কতটা তুলে আনা যায় অথবা কতটা নিজের মতো রং মেশানো হয়। আপনি
আপনার জায়গা থেকে কতটা জোর দিয়ে বলবে যে হ্যাঁ সেই জিনিসটা আমি তুলে এনেছি? ইতিহাস যেরকম যে যত দিন যায় আলাদা আলাদা পালাকারের কাছে গিয়ে ওটা চেঞ্জ হতে থাকে। একদম। পালা প্রথম দিকে যখন করতো তখন তো মোবাইল ছিল না। তো কাজল রেখা পালা আমরা যখন 2012-13 দিকে আমি দেখতে গেলাম, আমরা দল বেঁধে কাজল রেখা পালা, তখন যে পালাকার ও সানগ্লাস পরা, হাতে মোবাইল, হ্যাঁ, এবং ও মোবাইলেই এই কাজল রেখা পালার সাথে মোবাইল যুক্ত হয়ে গেছে, সানগ্লাস যুক্ত হয়ে গেছে, তাই না? পরিবর্তনশীল। তো দেন আমিও আমার মতো করে আমার টাইমে এটা যেহেতু ফিল্মে ট্রান্সফার করবো, আমি পরিপূর্ণ স্বাধীনতা নিয়েছি, কিন্তু আমি মূল অনুগামী ছিলাম, মূল থেকে আমি সরি নাই। তো কাজল রেখার মূল যে ফিলসফিক্যাল ভিত্তি, ওই ভিত্তির বাইরে যাই নাই, কিন্তু আমি হয়তো কিছু যোগ কি করেছি, কিছু বিয়োগ ছিল, এটা সিনেমার স্বার্থে। দিন শেষে আমরা পরিবারের কাছে ফিরি। পরিবারে কে কে আছেন? আমার স্ত্রী, 2 পুত্র। আচ্ছা, ওরা কোথায় পড়ে? একজন অনার্স শেষ করেছে এআইবি থেকে, আরেকজন ইউলেভে অনার্স পড়ছে। আপনার কাজ সম্পর্কে তাদের আলোচনা কিংবা সমালোচনা কেমন থাকে? দে আর হ্যাপি, এটা নিয়ে ওদের কোনো খুব বেশি টেনশন নেই। ওরা ওদের মতো করে আছে আর কি। হ্যাঁ, আচ্ছা। আমার কাজ ভালো হলে ওরা অ্যাপ্রিসিয়েট করে। আপনি অনেক বছর ধরে কাজ করছেন এবং খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কাজ করছেন, স্ক্রিপ্ট রাইটিং, নির্মাণ, চলচ্চিত্র নির্মাণ বিশেষ করে। এসব জায়গায় আপনি এখন আছেন বলে অনেক নতুনরা আপনার কাছে আসে পরামর্শের জন্য কিংবা কাজ শেখার জন্য। এই সময়টা যারা শিখতে চাইছে তাদের মধ্যে কেমন সম্ভাবনা দেখেন? যে আমাদের সময় আসলে সারা পৃথিবী অত খোলা ছিল না, আমাদের কোনো একটা ইনফরমেশনের জন্য প্রচুর খাটতে হইতো, প্রচুর খোঁজাখুঁজির দরকার ছিল। এখন চলচ্চিত্র বিষয়ক যে কোনো ইনফরমেশন এক বাটনের চাপেই চলে আসতেছে। প্রায় অলমোস্ট সব কটা বিশ্ববিদ্যালয়ে, পাবলিক প্রাইভেট সব জায়গায় আসলে সিনেমা বিভাগ আছে, সিনেমা পড়ানো হচ্ছে, অডিওভিজুয়াল পড়ানো হচ্ছে। তো দেন ওরা যদি সামনে এবং নির্মাণের ক্ষেত্রেও তরুণদের যে সম্ভাবনা এবং ওদের যে ডেডিকেশন এবং ভালো সিনেমা বানানোর যে প্রচেষ্টা, আমি বলবো যে আমাদের সময় আমরা খুব তেমন কিছু পাইনি, আমরা চেষ্টা করেছি এবং ওদের সম্ভাবনা আমাদের থেকে প্রায় 100 গুণ বেশি আমি বলবো। আমরা বর্তমানটাকে খুব গুরুত্ব দিই, কারণ আজ যে বর্তমান, একটা সময় সেটা অতীত হবে বা ভবিষ্যতের কাজের পরিকল্পনাটা আসলে বর্তমানেই হয়। এই সময়টা আসলে কি করছেন বর্তমানের কথা যদি বলেন? আমি একটা ওয়েব সিরিজ করবো, ওটার জন্য স্ক্রিপ্ট লিখতেছিলাম অনেকদিন ধরে, এটা করব, খুব সামনে শ্যুট হবে। তারপরে আমি আসলে নতুন সিনেমা শুরু করব এবং 2027-এ আমার নতুন সিনেমা আসবে। এই ধরনের একটা প্রসেসের মধ্যে আমি আছি আর কি। সেলিম ভাই, এখন প্রথমে যদি আপনার পরিচয়ের কথা বলি, প্রথমত আপনি নাটকের মানুষ ছিলেন। সেখান থেকে যারা চলচ্চিত্রে আসে আমরা একটা বদনাম শুনি প্রায়ই যে তারা ঠিক চলচ্চিত্রের মানুষ হয়ে উঠতে পারেন না, কিন্তু আপনি সেই মনপুরার মতো এমন একটা চলচ্চিত্র উপহার দিলেন। এই যে শোনা কথাটা যে নাটকের মানুষ ঠিকঠাক চলচ্চিত্রের মানুষ হয়ে ওঠেন না, তার নাটকের মধ্যেই থাকেন অথবা নাটকের মতো করেই চলচ্চিত্র বানান, এই কানে আসা কথাটাকে আপনি কিভাবে উত্তর দিবেন? বেসিক্যালি এটা কোত্থেকে আসছে, কে এটা শুরু করছে, ওই লোকটার আমার একটু খুঁজে দেখা দরকার আর কি। যে অডিওভিজুয়াল ল্যাঙ্গুয়েজ একই জিনিস, তাই না? প্রিপারেশনটা ডিফারেন্ট হতে পারে, উপস্থাপনাটা ডিফারেন্ট হতে পারে, তাই না? তো এইটা সম্ভবত ডিজিটাল যুগে, মানে 35-এ যতদিন ছিল ততদিন তো এটার দখলদারিত্ব ছিল শুধু এফডিসি কেন্দ্রিক। আমরা যারা বাইরে থেকে সিনেমা বানাতে গেছি, আমাদেরকে আসলে ওখানে পরিচালক সমিতির পরীক্ষা টরীক্ষা দিয়ে পাশ করতে হয়ে তারপরে সিনেমা বানানোর সুযোগ পেয়েছি আমরা, তাই না? তো কন্টেম্পোরারি টাইমে তো ওই বাধ্যবাধকতা থাকার কথা না। এখন আর 35-এর ফিল্ম দরকার নাই, ডেভেলপ দরকার নাই, অডিও ভিজুয়াল মানে ডিজিটালি পুরা ইন্ডাস্ট্রি চলতেছে, ওনারাও এখন ডিজিটালি বানাতে হচ্ছে। নাটকের মতো সিনেমা, সিনেমার মতো নাটক, এগুলো আসলে কোনো কাজের কথা না আর কি। হ্যাঁ, সিনেমা অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে যে যেমনে তার গল্পটা বলবে, সে তো একই শট দিয়েই বলছে, ক্যামেরা দিয়েই বলছে। হ্যাঁ, ও তো স্টেজে গল্প বলছে না। হ্যাঁ, দ্যাটস ওয়াই এটা একটা মানে ভ্রান্ত প্রোপাগান্ডা আমি বলবো, ঠিক আছে? এটা এখন আর নাই।
কিন্তু আপনি কথা প্রসঙ্গে একবার বলেছিলেন বাস্তবতার বাইরে গিয়ে কিছু করতে চাইতাম, তো বড় বড় বন্দুক দিয়ে মানুষ বেড়ে ফেলা বা এই ধরনের দৃশ্যগুলো যেগুলো সাধারণত একবারে পুরোপুরি যে বাণিজ্যিক চলচ্চিত্র বলতে যেগুলো বোঝায়, যদিও প্রত্যেকটা চলচ্চিত্র বাণিজ্যিক আর বাণিজ্য করার জন্যই চলচ্চিত্র বানানো হয় দিন শেষে, তবু বলবো যে আপনার যে চলচ্চিত্রগুলো, এই চলচ্চিত্রের একটা ভাষা আছে, এই ভাষার বাইরেও আর একটা ভাষা আছে চলচ্চিত্রের অর্থাৎ উপস্থাপনের। আমি যদি বলি যে আমাদের মানে দেশে ওইটাকে ফর্মুলা সিনেমা বলে, যে সে আমি একটা তাহলে উদাহরণ দিলে বুঝতে পারবো, যে অ্যানিমেল নামে একটা সিনেমা হলো না, যে রণবীর কাপুর আর ও অনেক লোক মেরে টেরে ফেললো, এবং এই অ্যানিমেল দিয়ে আমরা গত 5 ঈদে প্রায় 6টা সিনেমা দেখছি। সব অ্যানিমেল ঘুরে বেড়াচ্ছে আমাদের সিনেমা হলগুলোতে, তাই না? তো দেন আমরা আমাদের সিনেমাটা বানাতে চাই, ওইটা একটা ইন্ডাস্ট্রি সিনেমা, ওখানে পয়সা টয়সার ইনভলভমেন্ট আছে, লোকটোক না মারলে পয়সা আয় হয় না, সেটা করুক, অসুবিধা নেই, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। যে বিভিন্ন ধরনের সিনেমা থাকবে, মানে নকল সিনেমা থাকবে, অরিজিনাল সিনেমা থাকবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আমাকে বলা হয়, আমি আমার ভঙ্গির সিনেমা বানাতে চাই, ওই সিনেমা আমি বানাতে পারবো না, এটা অনেক কঠিন কাজ। হ্যাঁ, এবং ওইটা আমাকে বানাতে দিলেও আমার দ্বারা হবে না জিনিসটা। ভাইয়া, আপনি যখন ইয়াশ রোহানকে নিয়ে স্বপ্নযান বানান এবং সেখানে সফল হন, তখন কিন্তু অনেক নতুন ছেলে মেয়ে আশা করে যে আপনার মতো পরিচালকের হাত ধরে চলচ্চিত্রে আসবে। এর পরের চলচ্চিত্রগুলি ওই ধরনের খুব বেশি প্রয়াস আমরা দেখি না। না কেন, ইয়ের মধ্যে পাপ্পুন্নে সুমি, যে ও নতুন মানে সিনেমা ডেবু, কাজল রেখায় সাদিয়া আয়মান ডেবু, মন্দিরা চক্রবর্তী ডেবু, সব সিনেমায় নতুন একজন কেউ আসেই আর কি। তো এটা অনেক বড় প্রাপ্তি এবং প্রত্যাশা করার জায়গা, যে নতুনরা এটুকু বিশ্বাস করতে পারে যে আমরা একটা জায়গায় চাইলে যোগ্যতার প্রমাণ দিতে পারলে ওখানে জায়গা হতে পারে আমাদের। তারপরে এই দরজাটা খোলা তাদের জন্য। এখন সবাই তো পরীক্ষিত অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করতে চায়, মানে আপনার এই প্রয়াসটা কেন মূলত? চরিত্র আমি যেরকম করে কল্পনা করি ওইরকম একটা মুখ খুঁজে বেড়াতে। হ্যাঁ, দ্যাটস এটা নতুন হোক, পুরনো হোক, বিখ্যাত হোক, কম বিখ্যাত হোক, খুব বেশি মানুষের আছে না যে এইরকম, ওই লোকটাকেই দরকার আর কি। যদি হয় তখন নতুন পুরনো আর বাদ বিচার থাকে না, এটা হলো বেসিক। আর অভিনয় জানা লোক থাকলে সুবিধা, কিন্তু অভিনয় না জানা হলে ওরা অনেক শেখাতে কষ্ট আছে, তো ওইটা অনেক এনজয় করতাম আর কি। তো যত দিন যাচ্ছে এখন আর অত মনে হয় যে বেশি অত শেখানোর আর ইয়ে নাই, এর ধৈর্য নাই। তাও আমি এনজয় করি যে আমার যে কোনো একটা নতুন ছেলে মেয়ে ওরা খুব ভালো করতেছে স্ক্রিনে, পরবর্তীতে অনেক নাম করলো, এইটা আমার নিজেরই ভালো লাগে এক ধরনের। আমরা শেষ দিকে চলে এসেছি। তো আমাদের প্রথম এবং শেষ মূলত জন্মস্থানের সঙ্গে রিলেটেড। আমরা শুরু করি একটা জায়গা থেকে, দিন শেষে কেমন কেমন করে জানি আমরা সেই জায়গাটাই আবার যাই। আপনি সরাসরি চট্টগ্রামের মানুষ না, কিন্তু চট্টগ্রাম বিভাগের মানুষ, ফেনীর মানুষ। আপনি আপনার এলাকার মানুষ যখন আজকাল আপনাকে দেখে কাছ থেকে, অর্থাৎ আপনি যখন এলাকায় যান, তখন কি বলে? অথবা আপনাকে, আপনার তো নাম গিয়াসউদ্দিন সেলিম, কোন নামটা ধরে ডাকে? নিশ্চয়ই সেলিম নামটা ধরে। হ্যাঁ, ওইটা খুব বেশি মানে ওরা অ্যাপ্রিসিয়েটই করে। মানে আমার সাথে দেখা হলে, কথা হলে তারা খুব প্রাউড ফিল করে, আত্মীয় স্বজন সবাই খুবই গর্ববোধ করে, এবং এটা আমি এনজয়ই করি। আত্মীয় স্বজন যারা আছেন ফেনীতে, ওরাও বিভিন্ন জায়গায় পরিচয় দেয় যে আমার মামাতো ভাই অমুক, আমার চাচাতো ভাই অমুক। হ্যাঁ, তো এইটা ভালোই লাগে, আই ফিল গুড। শেষ প্রশ্ন বা শেষ প্রসঙ্গ, দিন শেষে আপনি যাদের মানুষ, সেই চট্টগ্রাম বা বৃহত্তর চট্টগ্রাম কিংবা চট্টগ্রাম বিভাগ, সেই চট্টগ্রামের মানুষদের উদ্দেশ্যে কিছু বলবেন? চিটং খুবই একটা গুরুত্বপূর্ণ শহর আমাদের দেশের জন্য, এবং এটা অনেক প্রাচীন শহর আসলে। চিটং বন্দর আরবরা বোধহয় আসছে 7th সেঞ্চুরি 6th সেঞ্চুরি, এই ধরনেরও আলামত পাওয়া যায়। তো দেন চিটং আমার খুবই প্রিয় শহর, এবং একবার আমি যখন আমি ছোট স্কুলে পড়ি শেষের দিকে, অথবা কলেজে পড়ি ঠিক মনে নাই, তখন বিনা টিকিটে চলার খুব চল ছিল। তো একবার ফেনী থেকে আমি বিনা টিকিটে চিটংয়ের ট্রেনে উঠে পড়লাম।
যে ইয়েতে যাব, ওই যে লাভ ইন সিঙ্গাপুর সিনেমা দেখতে যাব বনানী কমপ্লেক্সে। তো দেন টিটি আমাকে ধরলো, আমাকে লকআপের দিকে নিয়ে যাবে, আটকায় রাখবে। এরপরে আমার দুলাভাই থাকতো, ওনাকে আমি ফোন করলাম। তারপরে আমার কাছে টাকা ছিল, আমি বলছি টাকা নাই, টাকা দিলে হয়তো ছেড়ে দিত। পরে দুলাভাই এসে আমাকে ছাড়াই নিয়ে গেল, এবং পরে আমি সিনেমাটা দেখেছিলাম সেই বনানী কমপ্লেক্সে, আমার কৈশোরের স্মৃতি। তো চিরংবাসীকে অসংখ্য ধন্যবাদ। চিরং বেসিক্যালি বারেয়ালের জায়গা, তারপরে প্রচুর ক্রিকেটারের জায়গা, প্রচুর সিঙ্গারের জায়গা, প্রচুর শিল্পী চিরং থেকে এসছে, প্রচুর আর্টিস্ট এসছে, এবং হেডস অফ চিরং। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। এতক্ষণ আমরা কথা বলছিলাম নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে, আর আপনারা দেখছিলেন ঢাকায় থাকি এই অনুষ্ঠান। আগামী পর্বে চট্টগ্রামের আরও একজন গুণী মানুষকে নিয়ে হাজির হয়ে যাব আমি, ইকবাল খন্দকার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।